হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি এই সিরিজের আগের ভিডিওগুলি তোমরা দেখেছো এবং এই ভিডিওটি হবে মেনলি খাদ্যের তাপ শক্তির ধারণা এর উপর বেস করে। ওকে, তাহলে সবার প্রথম আমাদেরকে জানতে হবে খাবারের সাথে তাপ শক্তির সম্পর্কটা কী, কীভাবে এই দুটো ওয়ার্ড রিলেটেড। তো আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পরে খাবারটা হজম হয় শরীরের মধ্যে গিয়ে, তারপর শোষণ হয়, তারপরে সেটা জারিত হয়ে শরীরে তাপ শক্তি উৎপন্ন করে। এই তাপ শক্তি উৎপন্ন হওয়ার ফলে যে তাপটা তৈরি হচ্ছে সেটা দিয়ে আমরা বডির বাকি যে ফাংশনসগুলো থাকে সেগুলো কন্ডাক্ট করি, মানে সম্পন্ন করি। মানে খাবারের মধ্যে কিছু উপাদান থাকে যেগুলো আমাদের শরীরে গিয়ে জারিত হয়ে আমাদেরকে শক্তি দেয়। ঠিক আছে, এটা হচ্ছে সোজা কথা। এবার আমরা আগের দিন পড়েছি ভিডিওতে যে তাপ উৎপাদক খাদ্য, সেখান থেকে আমাদের একটা ধারণা আছে যে তাপ উৎপাদক খাদ্যরা গিয়ে শরীরে জারিত হয়ে তাপ শক্তি উৎপন্ন করে। ঠিক তেমনই আগের দিন আমরা ভিডিওতে পড়েছি ম্যাক্রোনিউট্রিয়েন্টস কী বা প্রধান উপাদান যেটা, তাদেরও কাজ কি, তাদেরও ফাংশন হচ্ছে বডিতে গিয়ে তাপ শক্তি উৎপন্ন করা। আর এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তাহলে এখান থেকে জানতে পারলাম খাবারের সাথে তাপশক্তির সম্পর্কটা কোথায়। তাহলে এরপর আমরা জানবো যে পুষ্টিবিজ্ঞানে বা নিউট্রিশনে তাপশক্তি মাপার একক কী। তাহলে আমাদের বডিতে যে তাপশক্তিটা তৈরি হচ্ছে তাকে তো পরিমাপ করতে হবে, সব কিছুরই তো একটা একক লাগে। তো এক্ষেত্রে কিলো ক্যালোরি হচ্ছে পরিমাপের একক। এখানে ফিজিক্সের টার্ম অনুযায়ী কিলো ক্যালোরির একটা ডেফিনিশন দেওয়া হয়েছে। 1 কেজি বা 1000 গ্রাম জলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে যতটুকু তাপ প্রয়োজন হয় তাকে 1 কিলো ক্যালোরি বলে। এটা হচ্ছে কোনো রকমভাবে চেঞ্জেস করা যাবে না, হুবহু মনে রাখতে হবে। এর পরবর্তী অংশে লেখা আছে একটা বক্সের মধ্যে দেখো কিছু ডিজিট। তো এগুলো না মনে রাখতে হবে, কারণ এগুলো অ্যাজ এ শর্ট কোয়েশ্চেন চলে আসে। আর এখন তো সেমিস্টার ওয়াইজ পড়াতে শুধুমাত্র শর্ট কোয়েশ্চেনগুলোকে মানে নেগলেক্ট করলে চলবে না, এখন তো টিক মার্কস চলে আসে, তো এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। 1 কিলো ক্যালোরি সমান 4.184 কিলো জুল। 1 কিলো জুল মানে 0.239 কিলো ক্যালোরি, আর 1 মেগা জুল ইকুয়ালস টু 240 কিলো ক্যালোরি। এছাড়াও খাবারের মধ্যে যে ক্যালোরি মূল্য মাপা হয় সেটা বম ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়, এবং মানুষের শক্তি পরিমাপক যন্ত্র না বেনেডিক্ট রথ ক্যালোরিমিটার। এগুলো না খুব ইম্পর্টেন্ট, ভালো করে মুখস্থ করে রাখবে, কারণ অ্যাজ আ শর্ট কোয়েশ্চেন কিন্তু এগুলো আসতেই পারে। এর পরবর্তী যে অংশটা আছে সেটা হচ্ছে প্রমাণ খাদ্য। তোমরা সিলেবাসটা দেখতে পারো, ওখানে স্ট্যান্ডার্ড ফুড, অ্যাডিকুয়েট ফুড, ব্যালেন্স ডায়েট এগুলোর ডেফিনেশন কনসেপ্ট আছে। তো এগুলো আমি ডেফিনেশন দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাহলে প্রমাণ খাদ্য বলতে বোঝায় কোনো ব্যক্তির খাদ্যে যদি তার প্রয়োজনীয় তাপমূল্য বজায় থাকে তাহলে ওই তাপমূল্যযুক্ত খাদ্য ওই ব্যক্তির জন্য প্রমাণ খাদ্য। এবার এটা হচ্ছে ডেফিনেশন, আমি বোঝাচ্ছি টার্মটা। আমাদের প্রত্যেকের বয়স অনুযায়ী এবং পেশা অনুযায়ী ওজন সব কিছু, মানে কাজের পরিমাণ, শারীরিক অবস্থা সব কিছুর উপর ডিপেন্ড করে আমাদের বডির কতটা পরিমাণ ক্যালোরি দরকার, মানে কতটা আমরা শক্তি লাগবে, একটা মানে পার ডে কতটা শক্তি লাগবে সেটা ডিপেন্ড করে। একজন 4-5 বছর বা 6 বছরের শিশুর যে তাপমূল্যযুক্ত খাদ্য প্রত্যেক দিন লাগবে তার থেকে বেশি তোমাদের লাগবে, কারণ তোমরা 17 বা 16-17 বছরের তোমাদের বয়স। তো তোমাদের শারীরিক গঠন আলাদা, তোমাদের বয়স বেশি, তোমাদের কাজকর্মের মানে তোমরা স্কুল যাচ্ছ প্রত্যেক দিন বা টিউশন যাচ্ছ, তার জন্য তোমাদের অনেক বেশি শক্তি ব্যয় হচ্ছে, তাই তোমাদের চাহিদাটা বেশি থাকবে। ঠিক তেমনই একজন স্বাভাবিক পরিশ্রমী এবং একজন কঠোর পরিশ্রমী মানুষের মধ্যেও কিন্তু তাপ শক্তির মানে তাপমূল্যযুক্ত খাবারে কিন্তু একটা ভ্যারিয়েশন পাওয়া যায়। যেমন যারা সেডেন্টারি ওয়ার্ক করে, লাইক টিচিং প্রফেশনে যারা আছে, বা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বা যেগুলো অফিসে বসে কাজ কম্পিউটারের সামনে, তারা তো খুব বেশি দৈহিক পরিশ্রম করছে না, কায়িক পরিশ্রমটা করছে না, তারা মাথাটা বেশি খাটাচ্ছে নিশ্চয়ই, কিন্তু মানে ফিজিক্যালি তারা অনেক বেশি মানে মালপত্র চাগাচ্ছে না, তো সেক্ষেত্রে তাদের ক্যালোরিটা অতটা বার্ন হয় না। কিন্তু যারা মাঠে লাইক তোমার বলতে পারো চাষি যারা হন, মানে চাষ করেন যারা মাঠেতে, বা যারা রাজমিস্ত্রি প্রফেশনে থাকেন, তো তাদের ক্ষেত্রে কি হয়, তারা অনেক বেশি মানে কায়িক শ্রমটা করছে, তাদের ক্ষেত্রে তাদের কিন্তু চাহিদাটা, যে তাপশক্তির যে চাহিদা তাদের কিন্তু বেশি হয়, কারণ তাদের বার্নটাও ততটাই হচ্ছে। তো যারা সেডেন্টারি ওয়ার্ক করছে তাদের তাপশক্তি মানে তাপমূল্যযুক্ত খাদ্য তুলনামূলকভাবে কঠোর পরিশ্রমীদের থেকে কম খাওয়াতে হয়। এখান থেকে প্রমাণ খাদ্যের ধারণাটা চলে আসছে। তো একটা ব্যক্তির মানে যে কোনো ব্যক্তির যতটা পরিমাণে তার দরকার তাপশক্তির, ততটাই যদি তার খাবারের মধ্যে মানে প্রেজেন্ট থাকে, মানে
বজায় থাকছে, তখন কিন্তু সেই খাবারটা তার জন্য প্রমাণ খাদ্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা তাই জন্য পার্সন ওয়াইজ ভ্যারি করে, সে কি প্রফেশনে আছে, তার বয়স কত, তার ওজন কত, তার কাজের পরিমাণ কত, এগুলোর ওপর কিন্তু ভ্যারি করে। পরের ডেফিনেশনটি হলো যথোপযুক্ত খাদ্য বা অ্যাডিকুয়েট ফুড। খাদ্যের প্রয়োজনীয় তাপ ও শক্তি সরবরাহের জন্য যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট প্রয়োজন, তেমনই শরীর সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য উপযুক্ত পরিমাণে ভিটামিন, জল ও তন্তু থাকা প্রয়োজন। যে খাদ্যে এই 7টি উপাদান উপযুক্ত পরিমাণে আছে তাদের যথোপযুক্ত খাদ্য বলে। এটা খুবই ইজি। আমরা আগে খাবারের 7টি উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল আর ওয়াটার মানে জল আর তন্তু ফাইবার, এই 7টা তো জানতামই। তো এই 7টা যখন যথোপযুক্ত পরিমাণে থাকবে, মানে একদম সঠিক পরিমাণে থাকবে, তখনই সেটা সেই মানুষটার জন্য যথোপযুক্ত খাদ্য হয়ে যাচ্ছে। এরপরে আছে খাদ্যের তাপন মূল্য কাকে বলে। প্রতি গ্রাম খাদ্য জারিত হয়ে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়, যার সাহায্যে বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া সম্পন্ন হয়, তাকে ওই খাদ্যের তাপন মূল্য বলে। এখানে জেনে নিই কিছু নতুন জিনিস। তো এখানে যে বলেছে খাদ্যের তাপন মূল্যর কথা, আমরা আগের দিন পড়েছি ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মানে এখন আমরা জেনে গেছি যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই 3টে উপাদান বডিতে গিয়ে সবচেয়ে বেশি তাপশক্তি উৎপন্ন করতে পারে। তো এখানে আমরা জানবো যে প্রত্যেক গ্রাম কার্বোহাইড্রেট মানে 1 গ্রাম কার্বোহাইড্রেট কিন্তু আমাদের বডিতে গিয়ে জারিত হয়ে 4.1 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন করতে পারে। ঠিক তেমনই প্রোটিনও 1 গ্রাম প্রোটিন সমান 4.1 কিলো ক্যালোরি তাপশক্তি, এবং 1 গ্রাম ফ্যাট সেখান থেকে কিন্তু আমরা জারণ করে বেশি পরিমাণ কিলো ক্যালোরি পাওয়া যেতে পারে, মানে 1 গ্রাম ফ্যাট থেকে আমরা 9.4 কিলো ক্যালোরি পেয়ে থাকি। এরপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কন্ট্রোভার্সিয়াল একটা ডেফিনেশন, যেটা হচ্ছে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট কাকে বলে। তো ব্যালেন্স ডায়েট বলতে বা সুষম খাদ্য বলতে বোঝায় যেই খাদ্যের মানে যে খাদ্যতে সঠিক পরিমাণে, যথোপযুক্ত পরিমাণে এবং যথার্থভাবে প্রত্যেকটি উপাদান উপস্থিত থাকবে। ওকে, এবং এটি পার্সন ওয়াইজ ভ্যারি করবে, যেমন বয়স, লিঙ্গ, শারীরিক অবস্থা ও দৈহিক কাজকর্মের উপর ভিত্তি করে প্রত্যেকটা মানুষের সুষম খাদ্য কিন্তু আলাদা হবে। যেহেতু এই 4টে ফ্যাক্টর বয়স, লিঙ্গ, শারীরিক অবস্থা এবং দৈহিক কাজকর্ম প্রত্যেকটা মানুষের আলাদা হয়, তাই তাদের ওপর মানে তাদের ফিজিক্যাল কন্ডিশনের ওপর বেস করে তাদের জন্য ডিফারেন্ট টাইপ অফ ডায়েট হবে। আমার শরীরের যে রিকোয়ারমেন্ট, আমার শরীরের যে চাহিদা, সেটা অন্য জনের চেয়ে আলাদা হবে। এখন আমরা জেনে গেছি প্রত্যেকটা মানুষের প্রতিদিনের ক্যালোরির চাহিদা আলাদা, মানে খাবারের যে তাপশক্তি আসবে সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে 4টে ফ্যাক্টরের ওপর। তো এই যে মোট ক্যালোরি একটা মানুষের লাগবে, সেটা 50 থেকে 60% আসবে কার্বোহাইড্রেট থেকে, মানে শক্তিটা, আর 10 থেকে 15% আসবে প্রোটিন থেকে, এবং 20 to 30% আসবে ফ্যাট থেকে। ফ্যাটকে এখানে দৃশ্য ও অদৃশ্য ফ্যাট বলা হয়েছে। দৃশ্য ফ্যাট বলতে বোঝায় মাখন, ঘি, তেল, যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আর অদৃশ্য ফ্যাট হচ্ছে সেই ফ্যাটগুলো যেগুলো কোনো খাবারের মধ্যে থাকছে, লাইক সিড জাতীয় তুমি যদি কিছু দেখো, মানে তৈলবীজ দেখতে পারো, বা কাজু, ওয়ালনাট, আমন্ড, এগুলোর মধ্যেও কিন্তু তেল থাকে। ঠিক আছে, কিন্তু ওগুলো আমরা চোখে দেখতে পাই না। আবার আমরা মাছের যে দেখবে তেল থাকে, বা মাংসর মধ্যে যে চর্বি থাকে, ওটার মধ্যে তো ওখান থেকে তো আমরা ফ্যাট পাই। তো ওগুলো অদৃশ্য ফ্যাট, মানে ওরকমভাবে আলাদা করতে পারছি না, তাই জন্য ওদেরকে অদৃশ্য ফ্যাট বলে। সুষম খাদ্যে ক্যালোরির সাথে সাথে অ্যান্টিঅক্সিডেন্ট, তন্তু, ফাইটোকেমিক্যালস এগুলোর ওপরেও নজরদান করা হয়েছে। এগুলোও থাকতে হবে সঠিক পরিমাণে, যাতে একজনের শরীর সুস্থ সবল থাকে এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা তাদের মধ্যে বজায় থাকে। ডেফিনেশনটা ছোট করে লেখা আছে, যে খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ পদার্থ, জল এই 6টি উপাদান গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে থাকে, এবং যে খাদ্যে দেহের স্বাভাবিক কর্মক্ষমতার জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি পাওয়া যায়, তাকে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলে। এখন ধরে আমরা ভালো কিছু পড়লাম, এবার দুটো ছোট ডেফিনেশন আছে, ফাস্ট ফুড আর জাঙ্ক ফুড, এগুলোও এর সাথে বলে দিচ্ছি, কারণ কখন কি চলে আসে একটু জেনে রাখা উচিত। তো ফাস্ট ফুড, জাঙ্ক ফুড নিয়ে আলাদা করে আমার বলার কিছু নেই, তোমরা অনেকেই খেতে পছন্দ করো, আমিও ভালোবাসি। তো ফাস্ট ফুড বলতে বোঝায় যেগুলো কিছুটা তৈরি করা আছে এবং চটজলদি যেগুলো তৈরি করে দেওয়া যায়, যেমন ধরো ফ্রাইড ফুডস হতে পারে, ফিশ ফ্রাই হাফটা তৈরি করে রেখে দেওয়া থাকে, ভেজে দিয়ে দেয়, বা নুডলস, পিৎজা, মিল্কশেক এগুলো পড়ছে, এবং এদের যে ক্যালোরি কন্টেন্ট, এগুলোতে প্রচণ্ড পরিমাণে তেল, মানে ডিপ ফ্রাই হয়, তার জন্য তেলের পরিমাণটা অনেক বেশি, বা এগুলোতে যে
স্পাইসেসগুলো থাকে বা নুন চিনি এগুলোর পরিমাণ অনেকটা বেশি, তো এগুলো খুব একটা হেলদি নয়। এবং ফাস্ট ফুড উপযুক্তভাবে সংরক্ষণ করা ও জীবাণু সংক্রমণের হাত থেকে রক্ষা করা একটু সমস্যাজনক, এবং এগুলো মানে বডিতে খুব একটা ইতিবাচক প্রভাবও পড়ে না। ঠিক আছে, পরে আছে জাঙ্ক ফুড। জাঙ্ক ফুডকে একদমই অস্বাস্থ্যকর খাদ্য বলা হচ্ছে, কারণ এখানে প্রোটিন, খনিজ লবণ, ভিটামিন মানে থাকেই না বলতে গেলে, খুব সামান্য পরিমাণ থাকে। আর ক্যালোরি আর লবণের পরিমাণ খুব বেশি, যেমন পোট্যাটো চিপস, আইসক্রিম, চকলেট। এই ভিডিও এতটা অবধি। এই ডেফিনেশনগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো, যে জায়গাগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি সেগুলো একটু মনে রাখার চেষ্টা করো। আর আমি এটার পিডিএফ ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, অনেকেই বলছিলে। তো পরবর্তী